আগামী 25শে জুন আরজিকর মামলার বৃহত্তর ষড়যন্ত্র আর তথ্য প্রমাণ লোপাটের তদন্ত রিপোর্ট জমা পড়তে চলেছে আদালতে। কিন্তু তার প্রায় 1 মাস আগে থাকতে, এমনকি ঠিক 48 ঘন্টা আগেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা অভিষেককে ছেঁটে ফেলে গঠন করা হলো আসল তৃণমূল। এই যে অতি দ্রুত মমতার দলটা ভেঙে খান খান হয়ে গেল, এটার আড়ালে কি আসলে আরজিকর কাণ্ডের বিশেষ কাউকে বা কোনো কিছুকে ধামাচাপা দেওয়ার খেলা চলছে? আরজিকর কাণ্ডের সময় মমতা ছিলেন রাজ্যের পুলিশ ও স্বাস্থ্যমন্ত্রী। এখন তার প্রোটোকল শিল্ডও নেই, কেননা তিনি এখন আর মুখ্যমন্ত্রী নন, বিধায়িকাও নন। তাহলে তাকে জেরা করা হচ্ছে না কেন? এর অনেকগুলো সম্ভাব্য কারণ থাকলেও থাকতে পারে। বলবো, প্রথমে বলে দিই, আরজিকর কাণ্ডে মমতার বিরুদ্ধে অভিযোগ উঠলেও আসলে সত্যি তিনি কিছু জানতেন না, এটাও হতে পারে। স্বাস্থ্যমন্ত্রীর অনুমতি ছাড়া কিছুই হয়নি ওখানে। তাছাড়া স্বাস্থ্য সচিব তিনি তো 13 তারিখ ওখানে তার পিজিটি রুমটা ভেঙে দিলেন, তার পাশের দেওয়ালটা ভেঙে দিলেন, বাথরুমটা ভেঙে দিলেন এবং সাথে সাথেই তড়িঘড়ি সেটা সারাইও করে দিলেন। হতে পারে সিবিআই অকাট্য কোনো ডাইরেক্ট এভিডেন্স বা কংক্রিট এভিডেন্সের অপেক্ষা করছে, কিংবা এর আড়ালে থাকতে পারে এমন কোনো বৃহত্তর রাজনৈতিক সমঝোতা যেটা আমরা কল্পনাও করতে পারছি না। সবটাই সম্ভাবনা, কিন্তু মানুষের কৌতূহল বাড়ছে। শেষ পর্যন্ত দেখুন। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে। আরজিকরের সে অভিশপ্ত রাতে ঠিক কী ঘটেছিল? কারা প্রমাণ লোপাট করেছিল? কার নির্দেশে তা করা হয়েছিল? বৃহত্তর ষড়যন্ত্রে কে বা কারা ছিলেন? হয়তো তারই উত্তর জমা পড়তে চলেছে সিলবন্ধ খামে আগামী 25শে জুন। কিন্তু বাতাসে একটা গুঞ্জন ভাসছে। কেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরা করল না সিবিআই? মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন আর রাজ্যের মুখ্যমন্ত্রী নন, কোনো বিধায়িকাও নন, তার কোনো প্রশাসনিক প্রোটোকল বা রক্ষা কবচ নেই। তাহলে সিবিআই তিনজন আইপিএস অফিসারকে জেরা করলো, আরজিকরের কিছু মাথাকে জেরা করলো, কিন্তু কেন জেরা থেকে বাদ গেলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? অনেকে ভাবতে পারেন প্রমাণ লোপাটের খেলাটা শুধু সাসপেন্ডেড 3জন আইপিএস অফিসারদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আবার দেখুন, সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল বা সিট অত্যন্ত প্রভাবশালী প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকেও তলব করে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে। কেন করা হলো এই জেরা? হয়তো সিবিআইয়ের হাতে অকাট্য কোনো তথ্য থাকতেও পারে যে ঘটনার সেই অভিশপ্ত রাতে এবং তার পরের দিন সকালে সমান্তরালভাবে 2টো দপ্তর অত্যন্ত সক্রিয় ছিল। একদিকে পুলিশ বিভাগ আর অন্যদিকে হাসপাতালের ভিতরের কোনো প্রভাবশালী সিন্ডিকেট। প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ঘটনার ঠিক পরেই স্বাস্থ্য ভবনের কোন শীর্ষ কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন তার কল রেকর্ডও খতিয়ে দেখেছে সিবিআই। কার নির্দেশে ঘটনার পরদিন সকালে জরুরি বিভাগের 8 তলার দেওয়াল ভেঙে সংস্কারের কাজ শুরু হয়েছিল? পানিহাটি শ্মশানে তড়িঘড়ি বডি পুড়িয়ে দেওয়ার জন্য স্বাস্থ্য দপ্তরের কোন প্রভাবশালী ডাক্তার চাপ সৃষ্টি করেছিলেন? আর এই যে পুলিশ প্রশাসন আর স্বাস্থ্য দপ্তরের কর্তারা কোমর বেঁধে প্রমাণ লোপাটে নেমে পড়লেন বলে যে অভিযোগ উঠছে, এই 2 দপ্তরের সুপ্রিম বস বা ক্যাবিনেট মন্ত্রী তখন কে ছিলেন? স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একই সঙ্গে ছিলেন রাজ্যের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। প্রশ্ন উঠছে, যেখানে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের জেরা করা হচ্ছে, সেখানে তাদের দপ্তরের তৎকালীন প্রধানকে কেন ছোঁয়া হচ্ছে না? সিবিআই কি স্বাস্থ্য ভবনের কোনো বড় ফাইলের সন্ধানে আছে, নাকি এই তদন্তের শেষ মাথাকে আড়াল করতেই চলছে একটা রাজনৈতিক দল ভাঙার খেলা? প্রশ্নটা সাধারণ মানুষের, কেননা তারা বুঝতে পারছেন না কি ঘটছে ঠিক। তারা একটা সত্যিকারের বিচার চেয়েছিলেন যেখানে প্রকৃত অপরাধীরা সাজা পান, কিন্তু যে ঘটনাগুলো ঘটছে তাতে মাথা ঘুরে যাওয়ারই জোগাড়।
সিবিআই সম্প্রতি প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ 3 জন সাসপেন্ডেড আইপিএস অফিসারকে ম্যারাথন জেরা করেছে। কেননা আরজি করের ঘটনার রাতে তড়িঘড়ি ক্রাইম সিন বদলানো, শ্মশানে নিয়ে গিয়ে তড়িঘড়ি বডি পুড়িয়ে দেওয়া, এসবের নেপথ্যে কারা ছিল সেটি খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু একজন আইপিএস অফিসার নিজের রিস্কে কেন একটা এত বড় অপরাধের প্রমাণ লোপাট করতে যাবেন? তার ব্যক্তিগত স্বার্থ কি থাকতে পারে? যদি উত্তর হয় কোনো স্বার্থ নেই, তাহলে তিনি কি উপরতলার কোনো নির্দেশ অনুযায়ী কাজ করছিলেন? প্রশ্নটা উঠছে। তাহলে আইপিএস অফিসারদের জেরা করা হলে যিনি তাদের কমান্ডিং অথরিটি ছিলেন তাকে কি খুঁজে পাওয়া গেছে? যদি খুঁজে পাওয়া যায়, তাকে কেন জেরা করা হচ্ছে না? প্রশ্নটা সাধারণ মানুষের, আর যারা আরজি কর রহস্যের সমাধান চান, অভয়ের প্রকৃত বিচার চান তাদের। তাহলে সিবিআই কেন যাচ্ছে না? সিবিআই এর কাজের একটা প্রসেস বা চেইন অফ এভিডেন্স আইন রয়েছে। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নজরদারিতে চলা তদন্তে সিবিআই হুট করে কোনো বড় রাজনৈতিক ব্যক্তিত্বকে ডেকে পাঠাতে পারে না, যতক্ষণ না নিচুতলার আধিকারিকদের বয়ানে তার নাম সুনির্দিষ্টভাবে উঠে আসছে। সিবিআই প্রথমে নিচুতলার চুনোপুটি, তারপর আইপিএস অফিসার এবং তাদের বয়ানের উপর ভিত্তি করে একটা লজিক্যাল চেন তৈরি করছে। এই আইপিএস অফিসারদের বয়ানে বা তারা যদি ফাইলে সই করে লিখে দেন যে তারা ওপরের মৌখিক বা অলিখিত নির্দেশ অনুযায়ী কাজ করেছিলেন, একমাত্র তখনই সিবিআই কোনো প্রাক্তন মন্ত্রীকে নোটিশ পাঠানোর অকাট্য আইনি ভিত্তি পাবে। আর সিবিআই যদি তা না করে, সব কিছু পাওয়ার পরেও যদি তা না করে, তবে কি তারা সত্যি কংক্রিট প্রমাণের অপেক্ষা করছে, নাকি পর্দার আড়ালে কোনো সেফ এক্সিট তৈরি হচ্ছে? এই প্রশ্নটা মানুষে জানতে চাইছে। আরজি কর হাসপাতালে অভয়ের মর্মান্তিক ঘটনার আগে বিগত কয়েক বছরে 5 জন ডাক্তার তথা ডাক্তারি ছাত্রের রহস্যজনক মৃত্যু ঘটেছিল বলে জানা গেছে। অভিযোগ উঠেছিল প্রতিবারই এই ফাইলগুলো ধামাচাপা দেওয়া হয়েছে। কেন আমরা জানি না, কিন্তু তখনও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ। আর যদি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে হয়তো অভয়ার এইভাবে মর্মান্তিক মৃত্যু ঘটত না। হাসপাতালের ভিতরে যে থ্রেট কালচার, কোটি কোটি টাকার বায়োমেডিক্যাল ওয়েস্ট কেলেঙ্কারি এবং ড্রাগ চক্র চলছিল বলে অভিযোগ, সেখানে কি তাহলে স্বাস্থ্য দপ্তরের কারও একটা আশীর্বাদের হাত ছিল? কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল, সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট। নির্যাতিতার মা সরাসরি অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রীর আর এক ভাইপোর দিকে। এইসব সুতো কি একটি নির্দিষ্ট ঠিকানাকে ইঙ্গিত করছে? এটা সাধারণ মানুষের জিজ্ঞাসা। তাদের প্রশ্ন, শুধু সন্দীপ ঘোষ বা বিনীত গোয়েলকে ধরে কি বৃহত্তর ষড়যন্ত্রের শেষ মাথায় পৌঁছানো সম্ভব? এবার আসুন রাজনৈতিক একটা ক্রনোলজিতে। গত 22শে জুন, অর্থাৎ গতকাল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিউ টাউনে একটা বৈঠক করে অরূপ রায়কে চেয়ারম্যান করে আসল তৃণমূল গঠন করা হলো। আর মমতা অভিষেককে দল থেকে ছেঁটে ফেলা হলো। সিবিআই যখন প্রমাণ লোপাটের শিকড়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে, তখনই কেন এই ধরনের ভাঙন? এটা কি কোনো চিত্রনাট্য? এটা কি এক ঢিলে দু পাখি মারার চেষ্টা? একদিকে মমতাকে একা করে দিয়ে সিম্প্যাথি ওয়েব বা সহানুভূতি তৈরি করা, আর অন্যদিকে আরজি করের মূল অপরাধীদের থেকে মানুষ ও মিডিয়ার ফোকাসকে ঘুরিয়ে দেওয়া। তাই প্রশ্ন উঠছে, একদিন হকার আন্দোলনে নেমে আচমকা ব্রেক কষে দেওয়া কি এই নাটকেরই অংশ? লক্ষ্য করে দেখবেন, মমতার পাশে এই মুহূর্তে দলের প্রায় কোনো পদাধিকারীরা নেই। নিচুতলার কাউন্সিলর, গ্রাম প্রধানদের একটা বিরাট অংশ চলে যাচ্ছে অন্য ছাতায়। পড়ে আছে মমতাকে ভালোবেসে রাজনীতি করা সাধারণ নেতাকর্মীরা আর সমর্থকরা। তবে কি এখান থেকেই শুরু হবে মমতার ভিকটিম তাস খেলা? 25শে জুন আদালত কক্ষে সিবিআই যে মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দিতে চলেছে, তার ওপরেই নির্ভর করছে এই রহস্যের আসল ক্লাইম্যাক্স। আইপিএস অফিসারদের জেরা করে পাওয়া তথ্য যদি অন্যদিকে আঙুল তোলে, তবে সিবিআই হয়তো আরেকটু ওপরতলার দিকে এগোতে পারে। আপনার কি মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যিই সব জানতেন
এবং কাউকে বাঁচাতে গিয়ে আজ তিনি নিজের রাজনৈতিক অস্তিত্বকে সংকটে ফেলেছেন? নাকি কোনো বড়সড় রাজনৈতিক সমঝোতার কারণে মূল মাথা এইভাবে পার পেয়ে যাচ্ছে? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানান, ভিডিওটি শেয়ার করুন যাতে সত্য সবার সামনে আসে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।